স্যার আমাকে শোনা যায়? Sir, you are attempting to presenting. শোনা গেলি বলেন। Okay, sir. Endocrine system. এটা জি স্যার। অনাল গ্রন্থি, বাংলায় এটাকে অনাল গ্রন্থি বলে মনে হয়। জি, নালীবিহীন গ্রন্থি। জি, আজকে এই সকালে, শীতের সকালে যারা যোগদান করেছেন, সম্মানিত হোমিওপ্যাথ চিকিৎসক বৃন্দ, শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, আমার ছাত্র, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। এই আলোচনায় আমি সবার পার্টিসিপেশন আহ্বান করছি, কারণ এই এত জটিল বিষয়াদি আমাদের মতো স্বল্প জ্ঞানের অধিকারীদের পক্ষে বিস্তারিত এবং সঠিকভাবে আলোচনা করা কোনোভাবে সম্ভব না। যারা দীর্ঘদিন ধরে হোমিও চর্চা করে যাচ্ছেন তাদের কাছে বিষয়টি অত্যন্ত সহজবোধ্য বলে মনে হয় আমার কাছে, কিন্তু আমরা যারা নতুন আছি, ছাত্র আছি, তাদের জন্য এটি একটি ইম্পর্টেন্ট বিষয়। এবং আমাদের দেখা যাচ্ছে শরীরের অধিকাংশ কার্যপ্রণালী এই তন্ত্র বা সিস্টেম দিয়ে পরিচালিত হয়, সেটা নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম রোগ বালাই এটির আন্ডারে পড়ে, সব সিস্টেমেরই রোগ বালাই আছে। আমরা ইতিপূর্বে কয়েকটি সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইনের অন্তঃক্ষরা তন্ত্র, এটা বাংলায় যাই বলে, এটা আমি এন্ডোক্রাইন সিস্টেম হিসেবে বলবো, যেহেতু মেডিকেল টার্ম এগুলো বাংলায় না বলাই, বাংলাকরণ না করাই ভালো। না শুনতে পেলে আমাকে বলেন। তো আমরা এখন যাই, এখানে কিছু ছবি দিয়েছি এন্ডোক্রাইন সিস্টেমের, কি কি সিস্টেম আছে। আমাদের আসলে 7টি সিস্টেম নিয়ে আমাদের এই এন্ডোক্রাইন সিস্টেম গঠিত। 7টি অর্গান বা কি বলে গ্রন্থি। একটা আছে হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপর প্যাঙ্ক্রিয়াস অ্যান্ড গোনাডস। গোনাডের মধ্যে আমাদের ফিমেল মেলের আছে ওভারি অ্যান্ড টেস্টিস। আমরা এখানে এগুলো দেখতে পেলাম এবং তাদের কি কি কোন হরমোন এখান থেকে সিক্রেশন করে এখানে বলা হয়েছে। এটা আমরা ডিটেলস একটু যাই একটা একটা করে। তাহলে আমরা আসি এখন এন্ডোক্রাইন সিস্টেমটা কি। এন্ডোক্রাইন সিস্টেম হলো শরীরের এমন একটি সিস্টেম যা হরমোনের মাধ্যমে শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোনের মাধ্যমে এই সিস্টেমটা শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এটি বিভিন্ন গ্রন্থি বা অঙ্গ দ্বারা গঠিত, যা হরমোন তৈরি ও নিঃসরণ করে। এই অঙ্গগুলো যেগুলো আমি বললাম 7টি, এরা বিভিন্ন হরমোন তৈরি করে, নিঃসরণ করে এবং শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। হরমোনগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পৌঁছায়। এটা যে হরমোনগুলো নিঃসরণ করে, সিক্রেশন করে, সেইগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের যেটা সার্কুলেটরি সিস্টেম, তার মাধ্যমে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে পৌঁছায় এবং এসব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। মনে রাখতে হবে এদের উৎপত্তি এক জায়গায়, কাজ করে আর এক জায়গায়। হরমোনের কাজ হলো উৎপত্তি, দূরবর্তী স্থানে যেয়ে সে কাজ করে। এন্ডোক্রাইন সিস্টেমের প্রধান উপাদানগুলো হলো আমি যেগুলো বলেছি 7টি। এখন আমরা আজ একটা একটা করে। হাইপোথ্যালামাস,
এই হাইপোথ্যালামাসটা এটা আমাদের মাথায় থাকে, এটা মস্তিষ্কের একটি অংশ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্রেনের পরে এই যে পাশে এইখানে হলো হাইপোথ্যালামাস, আর পিটুইটারি গ্ল্যান্ড এইখানে আছে। তাহলে এই পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস মস্তিষ্কের অংশ, যা শরীরের তাপমাত্রা, এই হাইপোথ্যালামাসের কাজ হলো কি শরীরের তাপমাত্রা, ক্ষুধা, পানি ধারণ এবং হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করে। তাহলে শরীরের তাপমাত্রা এই হাইপোথ্যালামাস থেকে নিঃসরিত যে হরমোন তারা নিয়ন্ত্রণ করে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে, আমাদের খিদে লাগা বাড়া কমা, এবং পানি ধারণ, আমাদের শরীরে বা কোষে কিভাবে পানি ধারণ করবে সেটা, এবং হরমোনের নিঃসরণ, এখান থেকে কিছু হরমোনও নিঃসরিত হয়। আর পিটুইটারি গ্ল্যান্ড এটি হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। এই যে হাইপোথ্যালামাসটা হলো উপরে, পিটুইটারিটা হলো নিচে অবস্থিত, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে, যেমন গ্রোথ হরমোন, যে আমরা বাড়তি যে আমাদের হয় শরীরের শিশুকাল থেকে যে বড় হই বৃদ্ধ হই, সেই গ্রোথ হরমোনটা এখান থেকে আসে, এবং প্রোল্যাক্টিন নামে আরেকটি হরমোন এখান থেকে আসে। তাহলে পিটুইটারি এর এই গ্রন্থিগুলো বিস্তারিত করে আমি খালি। এরপর আছে থাইরয়েড গ্ল্যান্ড, গলার সামনের দিকে অবস্থান করে। এই যে আমাদের গলা এইখানে আছে, এই হলো এইগুলো হলো থাইরয়েড গ্ল্যান্ড। আর আমাদের এইগুলা ইসকিমাস, আর এই থাইরয়েড গ্ল্যান্ডের দুটো অংশ, লেফট লোব, রাইট লোব, আর টাকিয়া হলো আমাদের এই নিচে। তাহলে আমরা থাইরয়েড মানে আমাদের গলায় অবস্থান করে, এবং থাইরক্সিন নামক হরমোন উৎপাদন করে, যা বিপাকের হার নিয়ন্ত্রণে সাহায্য করে। তাহলে থাইরক্সিনের কাজ কি? বিপাক নিয়ন্ত্রণ করা, গলার সামনের দিকে অবস্থান করে, এবং এই সাইডের মধ্যে আমাদের বিপাকের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। সেটা খাদ্য যে শরীরে গ্রহণ হবে সেই কাজগুলো। প্যারাথাইরয়েড, থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েডের ভিতরে আবার প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, সেইগুলো থাইরয়েডের পিছনে অবস্থিত, এবং ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্যকারী হরমোন উৎপাদন করে। এদের কাজ হলো শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ। ক্যালসিয়াম বেশি থাকবে না কম থাকবে, অ্যাবজর্পশন বেশি হবে না কম হবে, সেগুলো এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নির্ণয়। তাহলে এখানে দেখা যাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ভিতরে পিছনের দিকে আছে আবার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এরপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটি কিডনির উপরে অবস্থিত, এবং অ্যাড্রেনালিন এবং কর্টিসল নামে দুইটি গুরুত্বপূর্ণ হরমোন নিঃসরণ করে, যা স্ট্রেস এবং শরীরের অন্যান্য অবস্থার সঙ্গে সম্পর্ক। আমরা যে স্ট্রেস বা চাপ অনুভূতি ইত্যাদি সেইগুলো নিয়ন্ত্রণ করে, শরীরের অন্যান্য অবস্থার সঙ্গে এদের সম্পর্ক। এটি আমাদের কিডনির উপরে যে এটা হলো অ্যাড্রেনাল। ব্যবস্থিত করা হয়েছে অ্যাড্রেনাল মেডুলা, ভিতরে অ্যাড্রেনাল কর্টেক্স অবস্থান করে। আর আছে আমাদের প্যানক্রিয়াস, এটি ইনসুলিন এবং গ্লুকাগন নামক হরমোন উৎপাদন করে, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে। এই যে আমাদের এইটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস এখানে বাইল আছে, বাইলের এখানে গল ব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, আর স্মল ইন্টেস্টাইন আছে। এই এদের হয় স্মল ইন্টেস্টাইন খাদ্য হজম ইত্যাদি কাজে সাহায্য করে। বাইল এখান থেকেও, বাইল টাক থেকে দিয়ে বাইল এই গল ব্লাডার থেকে বাইলও এখানে যুক্ত হয়। যাই হোক, এরপরে আসে আমাদের গোনাডস 7 নম্বর। গোনাডস পুরুষের জন্য এটি অন্ডকোষ বা টেস্টিস, এবং মহিলাদের জন্য এটা ডিমাশয় বা ওভারিস, যার যৌন হরমোন যেমন টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন উৎপাদন করে। এই যে আমাদের সেক্স নিয়ন্ত্রণের এই দুটি হরমোন, এখান থেকে এইটা হলো গোনাড, ওভারি আর টেস্টিস। মহিলাদের জন্য ওভারির বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে, জেনিটাল সিস্টেম। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম হরমোনের মাধ্যমে শরীরের শারীরিক ও
ও মানসিক অবস্থার মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে। এই হরমোন গুলো আবার শারীরিক এবং মানসিক, শুধু শরীরের উপরে নয়, এটা আমাদের মানসিক অবস্থা বজায় রাখতেও সহযোগিতা করে, ভারসাম্য বজায় রাখতে। তাহলে আমরা দেখি এখন আমাদের দেখেন হরমোন গুলোর কি গ্ল্যান্ড, কি হরমোন আসছে, তার টার্গেট কোথায় এবং তার ফাংশন কি। পিনিয়াল গ্ল্যান্ড হাইপোথ্যালামাসের ওইটা মেলানোনিন, এটা মেনি অনেক জায়গায় কাজ করে। এটা হলো বায়োলজিক্যাল ক্লক, মানে শরীরের ঘড়ি হিসেবে কাজ। পিটুইটারি গ্ল্যান্ড FSH, LH, ADH, গ্রোথ হরমোন, অক্সিটোসিন, প্রোলাকটিন ইত্যাদি হরমোন করে। এটা ওভারি, কিডনি, অন্যান্য জায়গা, ইউটেরাস, ব্রেস্ট টিস্যু ইত্যাদি জায়গায় কাজ করে। মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ করে। অসমোরেগুলেশন, গ্রোথ অ্যান্ড ডিভিশন, বার্থ, কন্ট্রাকশনস, মিল্ক প্রোডাকশন ইত্যাদিতে কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ড থাইরোক্সিন করে, এটা লিভার মেটাবলিক। অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাড্রেনালিন, কর্টিসল, মেনি কাজ এদের। ফাইট অ্যান্ড ফ্লাইট আর স্টেজের বিরুদ্ধে কাজ করে। প্যানক্রিয়াস, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, এটা লিভার এর উপর কাজ করে। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করে। ওভারিস, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোস্টেজন, ইউটেরাস বা আমাদের টেস্টিসে যায়, মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে। টেস্টিসে গেলে টেস্টোস্টেরন আসে এবং মেল ক্যারেক্টারিস্টিক্স এটা নিয়ন্ত্রণ করে। তাহলে এখন আমরা যাই ডিটেলসে। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা স্নায়ুতন্ত্র ও এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। হাইপোথ্যালামাসের একটি কাজ হলো কি স্নায়ুতন্ত্র এবং এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে সেতু বন্ধন কাজ করে, তারপরে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের নিচের অংশে থ্যালামাসের নিচে অবস্থান করে। হাইপোথ্যালামাস শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করেছি, কিন্তু নার্ভাস সিস্টেমে যখন আলোচনা করছি তখন হাইপোথ্যালামাস শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক কার্যক্রম, যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ, ক্ষুধা, পানীয়ের চাহিদা, আমরা পিপাসা লাগবে কি লাগবে না, আমরা পিপাসা জিজ্ঞেস করি, আমরা ক্ষুধা জিজ্ঞেস করি, শরীরের তাপমাত্রা বেশি না কম এটা দেখি, এইগুলো নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঘুম হবে কি হবে না এবং মেজাজ তার কেমন থাকবে, এইগুলো সব নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস এবং আরো অনেক কিছু নিয়ন্ত্রণ করে। আমরা এখানে হাইপোথ্যালামাসের একটি চিত্র দিয়েছি। হাইপোথ্যালামাস প্রধান কাজ হরমোন নিঃসরণ। প্রধান কাজ ছিল হরমোন নিঃসরণ। তাহলে হাইপোথ্যালামাস হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এটি পিটুইটারি গ্রন্থির মাধ্যমে শরীরের বিভিন্ন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তাই এই হাইপোথ্যালামাস এগুলো কাজ করে পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে। সেটা পিটুইটারি গ্ল্যান্ড এবং এটি এক জায়গায় অবস্থান করে। হাইপোথ্যালামাস কিছু নির্দিষ্ট হরমোন নিঃসরণ করে, যা পিটুইটারি গ্রন্থির কাজকে উৎসাহিত বা দমন করে। কিছুটা সাপ্রেশন, কিছুটা ইন্সপিরেশন, এই দুটি কাজই করে। সেটা কিভাবে, সে পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে। উদাহরণস্বরূপ হাইপোথ্যালামাস থেকে যে হরমোন গুলো নিশ্চিত হয় তা হলো রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন যেমন থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যা থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণকে উদ্দীপ্ত করে। এখন থাইরয়েড গ্ল্যান্ড আমাদের অন্য জায়গায় বলে, কিন্তু এই হাইপোথ্যালামাস থেকে এই রিলিজিং হরমোনটা যে হরমোনটার নাম কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH, it is a থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণকে উদ্দীপিত করে। এখান থেকে উদ্দীপনাটা দিয়ে থাইরয়েড গ্ল্যান্ড যাবে, তখন থাইরয়েড তার হরমোন নিঃসরণ করবে এবং তার কাজ পরিচালনা করবে। এরপরে আছে ইনহিবিটিং হরমোন।
এটা হলো দমন করা আছে, ইনহিবিট করা। এই যেমন সোমাটোস্টাটিন, এই সোমাটোস্টাটিন নামক একটি হরমোন, এটা হলো ইনহিবিট করে, যা গ্রোথ হরমোন এর নিঃসরণ নিয়ন্ত্রণ করে। গ্রোথ হরমোনটাকে বাড়ানো বা কমানো, এই নিয়ন্ত্রণটা করে হলো এই ইনহিবিটিং হরমোন। যদি এটা ইনহিবিট করে তাহলে তেমন গ্রোথ হচ্ছে না, পিঠে খাটো ইত্যাদি হয়ে যাচ্ছে। আর এ যদি উদ্দীপিত করে তাহলে দ্রুত গ্রোথ। তাহলে এইখান থেকে আমাদের যে শরীরে যে বাচ্চা থেকে অবস্থা গ্রোথ দ্রুত হবে, না আস্তে হবে, না বেটে হবে, না লম্বা হবে, এর স্টিমুলেশনটা কিন্তু আমাদের এই হাইপোথ্যালামাসের এই হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে একটা কাজ গেল তার হরমোন নিঃসরণ। 2 নম্বর কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের তাপমাত্রা কম বা বেশি হলে শীত বা গরম অনুভব করার জন্য স্নায়ু সংকেত পাঠিয়ে তা নিয়ন্ত্রণ করে। এখন শীতের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে যে ইন্সপিরেশন সেটা দেবে, গরমকে সহ্য করার যে ক্ষমতা, এটা আপনার স্নায়ুতন্ত্রের মাধ্যমে আপনার শরীরকে করবে, উদ্দীপিত করবে, পাঠাবে এবং তার সহ্য করার বা টিকে থাকার জন্য সহায়তা করবে। আপনি কাপড় চোপড় নাই কিন্তু যদি ঠান্ডার মধ্যে পড়েন তারপরেও আপনাকে টিকে থাকতে এরা সাহায্য করে। উদাহরণস্বরূপ তাপমাত্রা বেড়ে গেলে এটি শরীরকে ঘামানো বা ঠান্ডা হওয়ার জন্য নির্দেশ পাঠায়। এখন ঘামায়, তাপমাত্রা বেড়ে গেছে তাহলে আপনার কি করবে, আপনার শরীরের তাপমাত্রাও বেড়ে যাবে, তাহলে আপনার ঘাম হলে কি হয়, ঘাম হলে পানি বেরোবে, বাষ্প আকারে বেরোয়, কিন্তু ঘামটা যদি বাতাসে আর্দ্রতা বেশি থাকে তাহলে শরীরে জমে, বাতাসে আর্দ্রতা কম থাকলে শরীরে আর জমে না, তখন মনে হয় যেন আমি ঘামি নাই। মানে সৌদি আরবে যেরকম তাপমাত্রা আছে বেশি, কিন্তু শরীর ঘামে না, বাতাসে এই ঘামাইলে কি হয়, ঘামাইলে মানে পানিকে বাষ্পীভূত করে বের করে, ওই যে আপনার ট্রান্সপিরেশনের মতো বাষ্পীভূত করে বের করতে গেলে সেখানে তাপের দরকার হয়। সেই তাপটা ওখান থেকে এসে গ্রহণ করে, তাপ ক্ষয় হয় এখানে, তাহলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। এবং ঘামানোর পরে দেখবেন শরীর আপনার ঠান্ডা হয়ে গেছে, এবং ওই ঘামার পরে কিন্তু ঠান্ডা লাগারও প্রবণতা অনেক সময় দেখা যায়। এটি নিয়ন্ত্রণ করতে এই যে তাপমাত্রা বেড়ে গেলে আপনার শরীরকে ঘামানোর নির্দেশ দেয়, কোথায় স্নায়ুর মাধ্যমে। আবার তাপমাত্রা কমলে এটি শরীরকে শীত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সংকেত দেয়। খাদ্য পানীয় চাহিদা নিয়ন্ত্রণ করে, কারণ হাইপোথ্যালামাস শরীরে ক্ষুধার অনুভূতি সৃষ্টি করে এবং খাদ্য গ্রহণের প্রবণতা নিয়ন্ত্রণ করে। এখন এই যে ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ক্ষুধার অনুভূতি, তাহলে এই যে খিদা আছে না, ক্ষুধা মন্দা না, খেতে চায় না, এরকম অবস্থা বলে আপনি হাইপোথ্যালামাসের কাছে যাবেন। হাইপোথ্যালামাসের এটি নিয়ন্ত্রণ করে, সুতরাং বুঝতে হবে তার হাইপোথ্যালামাসের সমস্যা আছে। তাই হাইপোথ্যালামাসের এই যে ক্ষুধার অনুভূতি সৃষ্টি করলো, এটা তার বেশি খাবে না কম খাবে, অল্প খাবে, সেটা নিয়ন্ত্রণ করে। এটি শরীরের শর্করা বা গ্লুকোজ স্তরের পরিবর্তন বা পেটের ভেতরের অবস্থার উপর ভিত্তি করে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। তার মানে গ্লুকোজ স্তরের পরিবর্তন সাধন করে। পরিবর্তন সাধন করলে মানে পরিবর্তন মানে কি, গ্লুকোজ ভেঙে যদি আপনার শক্তি উৎপাদন করে ফেলে, তখন তো আপনার চাহিদা বেড়ে যাবে, তখন আপনার আবার খাওয়ার ইচ্ছা যাবে। পেটের ভিতরের অন্যান্য অবস্থা উপর ভিত্তি করে ক্ষুধা, অন্য অবস্থা মানে আপনার ওখানে হজম ক্রিয়া কিরকম হচ্ছে, হজম ক্রিয়া পেটে যদি না থাকে তাহলে সেখানে উদ্দীপিত করবে খাওয়ার জন্য। উদাহরণস্বরূপ যখন শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন হাইপোথ্যালামাস ক্ষুধার অনুভূতি সৃষ্টি করে। এই যে ডায়াবেটিস রোগীদের ক্ষুধা লাগে বেশি কেন, গ্লুকোজ বুঝে না বেড়ে। এখন আসলো ঘুম বা জাগরণ, ঘুম এবং জাগরণ এটাও নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস শরীরে ঘুম ও জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কে একটি নির্দিষ্ট সার্কেডিয়ান রিদম
বা সার্টিফিকেট তৈরি করে, যার মাধ্যমে শরীরের ঘুম ও জাগরণের সময় ঠিক করা হয়। কখন ঘুমাবেন, কখন জেগে থাকবেন, এই রিদমটা তৈরি করতে এই হাইপোথ্যালামাস কাজ করে। এটি দিনের আলো এবং অন্ধকারের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করে। দিনের আলোতে আপনার জেগে থাকতে সাহায্য করে, রাতের অন্ধকারে আপনার ঘুম আসতে সাহায্য করে। রাতে আপনার ঘুম আসবে, খুশি থাকলেও ঘুম আসবে, কাজ করতে থাকলেও ঘুম আসবে, কিন্তু দিনের বেলা আপনার তেমন ঘুম আসবে না। এইটি হলো এই হাইপোথ্যালামাসের আরেকটি কাজ। আরেকটি কাজ হলো মানসিক অবস্থা ও স্ট্রেস নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস শরীরের মানসিক অবস্থা ও স্ট্রেসের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যখন কেউ মানসিক চাপ বা উদ্বেগ অনুভব করে, তখন হাইপোথ্যালামাস অ্যাড্রেনালিন এবং কর্টিসল হরমোন নিঃসরণ করতে সাহায্য করে, যা স্ট্রেসের প্রতি শরীরের প্রতিক্রিয়াকে উৎসাহিত করে। এখন মানসিক অবস্থা, আপনার স্ট্রেস অনুভব করছেন, আপনি মানসিক চাপ অনুভব করছেন, আপনার উদ্বেগ বাড়ছে, তখন এরা হরমোন নিঃসরণ করে আপনার ওইটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। অথবা এটা যদি বেশি মাত্রায় করে, তাহলে আপনার স্ট্রেসের পরিমাণও বেড়ে যেতে পারে। দুই দিকে কাজ করে। আর এলো সেক্সুয়াল ফাংশন। 6 নম্বর কাজ, সেক্সুয়াল ফাংশন। হাইপোথ্যালামাস যৌন প্রজনন সিস্টেম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ করে, যা পিটুইটারি গ্রন্থিকে যৌন হরমোনের যেমন টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন নিঃসরণ করতে উদ্দীপিত করে। তাহলে যৌন হরমোনটা কোথেকে আসে? এটা পিটুইটারি গ্রন্থি সংকেতটা পাঠাবে, পিটুইটারি গ্রন্থিকে এই রিলিজ করতে সাহায্য উদ্দীপিত করবে হলো এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা হবে হাইপোথ্যালামাস থেকে। আচ্ছা, তাহলে আমাদের সেক্সটা মোটামুটি ওখান থেকে খানিকটা অংশে নিয়ন্ত্রিত হয়। হাইপোথ্যালামাস একটা মেজর ভূমিকা পালন করে আমাদের টোটাল নিয়ন্ত্রণের এখানে। তাহলে আপনি সেক্সুয়ালি কতটা ভায়োলেন্ট হবেন, না ভালো হবেন, না মন্দ হবেন, না ডিসফাংশন হবেন, সেটাও হাইপোথ্যালামাস থেকে। মস্তিষ্কের কাজ সব। অটোনমিক স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ। অটোনমি যেটা নিজে নিজেই কাজ করে, যে ভিতরের অঙ্গগুলো আমাদের, যে আমাদের এই পরিপাকতন্ত্র, আমাদের লিভার, আমাদের কিডনি, হার্ট, এরা অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা পরিচালিত হয়। হাইপোথ্যালামাস এই অটোনমিক স্নায়ুতন্ত্রের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, যা অঙ্গগুলোর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। এটি হৃৎপিণ্ডের ধাক্কা, শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। দেখেন, হাইপোথ্যালামাসের কাজ হেন কাজ নাই যে সে করতেছে। এখন আমরা রোগে আছি। হাইপোথ্যালামাসের কি কি রোগ আছে? ডিসঅর্ডার্স, হাইপোথ্যালামাস ডিসঅর্ডার্স। হাইপোথ্যালামাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তিষ্কের অংশ, যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। আমরা বলেছি তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাওয়া, পিপাসা, ঘুম, মেজাজ, হরমোনের উৎপাদন এবং সেক্সুয়াল ইত্যাদি সবকিছু এর প্রভাব আছে স্নায়ুতন্ত্রের উপরে। হাইপোথ্যালামাসের রোগগুলি বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি করতে পারে। এখানে কিছু সাধারণ হাইপোথ্যালামাসের রোগ, তাদের নির্ণয় এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হলো। ঠিক আছে, এক হচ্ছে হাইপোথ্যালামিক ডিসফাংশন, অকেজো হয়ে যাওয়া। হাইপোথ্যালামাসের কাজের ব্যাঘাত হলে এটি হরমোনের অমিল, শরীরের তাপমাত্রার পরিবর্তন, খাওয়া ও ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। হাইপোথ্যালামাস যদি ডিসফাংশন হয়ে যায়, তাহলে সে কি করে? তাহলে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি ভেজাল সৃষ্টি হবে আমাদের। আর উপসর্গ কি? অতিরিক্ত খাওয়া বা অল্প খাওয়ার এই
এই প্রবণতা আসবে, শরীরের তাপমাত্রা ওঠানামা করবে, কখন ঠান্ডা, কখনো গরম, কখনো জ্বর হবে, কখনো ঠান্ডা হবে। অস্বাভাবিক ঘুমের সমস্যা, অস্বাভাবিক ঘুমের সমস্যা মানে হয় অনিদ্রা হবে না অতিরিক্ত ঘুম হবে। আর মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়বে, উদ্বেগ হবে, উত্তেজনা বাড়বে, এক্সাইটমেন্ট আসবে, ইত্যাদি। এইগুলো তার মানে এই অবস্থা সৃষ্টি হবে। কিছু মানসিক সমস্যা, কিছু শারীরিক সমস্যা এখানে সৃষ্টি হচ্ছে। কিভাবে রোগ নির্ণয় করবে? রক্ত মূত্র পরীক্ষা, হরমোনের স্তর পরিমাণ পরিমাপ করার জন্য এটি ব্লাড এবং ইউরিন টেস্ট আপনাকে করতে হবে। মস্তিষ্কের এমআরআই, হাইপোথ্যালামাসের কোনো অস্বাভাবিকতা বা টিউমার খুঁজে বের করার জন্য এটি করতে হবে। এমআরআই করা যেতে পারে, অথবা রক্ত বা মূত্র পরীক্ষা করলে আপনার হরমোনের কি হরমোন আছে যে নিঃসরণ করে বলা হয়েছে, ওই হরমোনের লেভেলটা কি পরিমাণ আছে, সেটি স্বাভাবিক লেভেল থেকে কি পরিবর্তন হলো সেটি নির্ণয় করে আমরা রোগ নির্ণয় করতে পারি। অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে আছে হরমোন থেরাপি। যেহেতু হাইপোথ্যালামাস হরমোন উৎপন্ন করে, তাই চিকিৎসকরা রক্তে হরমোনের স্তর ঠিক করার জন্য হরমোন থেরাপি, যেসব হরমোন তারা চিকিৎসা করে ওই সব হরমোনের যে ওষুধ আছে সেগুলো দিতে পারে। টিউমারের যদি হয়ে থাকে, তাহলে যদি হাইপোথ্যালামাসে টিউমার থাকে তবে তার সার্জারি বা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দ্বারা অপসারণ করা। এখন আসি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায়। ওষুধ যদি থাকে, এর 1 নম্বর ওষুধ হলো সিপিয়া। সিপিয়া হলো হরমোনাল সমস্যা, মেজাজ পরিবর্তন, অতিরিক্ত ক্লান্তি, উদ্বেগ, এরকম যদি অবস্থা হয় তাহলে আমি সিপিয়া দেবে। নেকটাম মিউরিটিকা, মানসিক অবসাদ, আত্মবিশ্বাসের অভাব, খাওয়ার সমস্যা সৃষ্টি হলে। ল্যাকেসিস, শরীরের তাপমাত্রা পরিবর্তন, অতিরিক্ত গরম অনুভূতি, অস্বাভাবিক পিপাসা, এরকম যদি হয় ওই হাইপোথ্যালামাসের সমস্যা হলে আপনি সেখানে ল্যাকেসিস দিতে পারেন। এইগুলো দেওয়ার ক্ষেত্রে আপনার টোটালিটি অফ সিম্পটম নিতে হবে, মানসিক লক্ষণ। শুধুমাত্র এই হাইপোথ্যালামাসের ক্ষেত্রে এই ওষুধগুলো কি সিমটম দিতে পারে সেইগুলো এখানে বলা হয়েছে। তাহলে আপনি ওটা রোগী কোনটা, এই 3টা ওষুধ আছে, আরো আছে থাকতে পারে, 3টে দেওয়া হয়েছে। এই 3টার মধ্যে কোনটি আসবে সেটি কিন্তু নিয়ম আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে মানে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে আরো ওষুধ থাকতে পারে, কিন্তু এগুলোই মানে বেশি লম্বা না হয়ে যায় সেজন্য কমাই অল্প। না ঠিক আছে, অবশ্যই। এখন আসলো আপনার হাইপোথ্যালামিক কি বলে অবসারণ বা ইনজুরি। এখানে যদি কোনো ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়, আঘাত বা ক্ষতি হলে শরীরে অনেক কাজ ব্যাহত হতে পারে। এটি দুর্ঘটনা, স্ট্রোক বা সেরিব্রাল ইনফেকশনের কারণে ঘটতে পারে। এইটা তাহলে এই ইনজুরিটা কিভাবে হবে? আপনার মাথায় যদি আঘাত লাগে, দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট করে, স্ট্রোক করে বা সেরিব্রাল ইনফেকশন হয়, তখন আপনার এই ইনজুরিটা হতে পারে, এই হাইপোথ্যালামাসের ইনজুরি হতে পারে। এখন এখানে এমআরআই দেখা হয়েছে ইনজুরি আছে কিনা। তো এখানে উপসর্গ কি হবে? সিমটম আর মাথা ব্যথা হবে, ক্লান্তি বা অবসন্নতা আসবে, মানসিক অস্থিরতা আসবে, শারীরিক দুর্বলতা আসবে। আর রোগ নির্ণয় কি হবে? সিটি স্ক্যান বা এমআরআই, যেটা এখানে দেখানো হয়েছে। মস্তিষ্কের ক্ষত বা আঘাত চিহ্নিত করার জন্য হরমোনাল পরীক্ষা, হরমোনের স্তর ওই ব্লাড বা টেস্ট করে, ইউরিন টেস্ট করে পাওয়া যাবে। অ্যালোপ্যাথিক চিকিৎসা কি হবে? হরমোন থেরাপি। যেহেতু হাইপোথ্যালামাস হরমোন উৎপন্ন করে, তাই চিকিৎসকরা রক্তে হরমোনের স্তর ঠিক করার জন্য হরমোন থেরাপি দেবে। টিউমারের চিকিৎসা হলে আবার টিউমার একই। ট্রিটমেন্ট অনুযায়ী আঘাতের প্রকৃতি অনুসারে চিকিৎসা, যেমন স্ট্রোকের জন্য স্ট্রোক ট্রিটমেন্ট বা ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল থেরাপি দিতে হবে। পুনরুদ্ধার থেরাপি, শারীরিক ও মানসিক পুনর্বাসন,
ওই যে আমরা যে বলি না, কাউন্সিলিং ইত্যাদি করে করতে হয়। শারীরিক ভাবে তাদের ওই থেরাপি দিতে হয়, মানসিক ভাবে তাদের কাউন্সিলিং বা সুবিধা করে পরামর্শ, তাদের মানসিক প্রশান্তি যাতে আসে সেই সব কাজগুলো করতে হবে। আমাদের এখানে হোমিওপ্যাথিক ওষুধ আছে 3টা, আমি 3টা করে দিয়েছি সব জায়গায়: আর্নিকা মন্টানা, হাইপেরিকাম, পারপোরেটাম এবং বেলিস পেরেনিস। আর্নিকায় আঘাত বা চোটের পরে শারীরিক ক্ষতি বা দুর্বলতা যদি আসে, আর হাইপেরিকাম মস্তিষ্কের আঘাত, নখের বা স্নায়ুর ক্ষতি, অত্যাধিক যন্ত্রণা ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর বেলিস পেরেনিস এটা গভীর আঘাতের পর শরীর শারীরিক দুর্বলতা ও ব্যথা যদি থাকে, আমরা সেই ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারি। এর আরো সিমটম আছে, এগুলো মিলিয়ে শারীরিক মানসিক আমরা এটা দেখতে পারি। হাইপোথ্যালামিক অ্যাপোপ্লেক্সি। হাইপোথ্যালামিক অ্যাপোপ্লেক্সি এটি একটি অতি গুরুতর অবস্থা যেখানে হাইপোথ্যালামাসের রক্তনালী ও টিউমার থেকে রক্তপাত হয়। মানে এখানে হাইপোথ্যালামাসের গুরুতর অবস্থা, এটা অ্যাপোপ্লেক্সিটা। এখানে হাইপোথ্যালামাসের রক্তনালী বা টিউমার থেকে এখানে রক্তপাত হয় ওই মস্তিষ্কের মধ্যে। এটি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে। উপসর্গ কি? প্রচন্ড মাথা ব্যথা, অজ্ঞানতা মানে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা বা মনোযোগের অভাব, চোখের সামনে অন্ধকার দেখা বা দ্বিগুণ দৃষ্টি মানে বেশি দেখা, উচ্চ রক্তচাপ হতে পারে। এটা এমআরআই বা সিটি স্ক্যান করে রক্তপাত বা টিউমারের উপস্থিতি শনাক্ত করতে হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোনের স্তর পরীক্ষা করতে হবে। এখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা হলো অপারেশন, রক্তপাত বন্ধ করার জন্য অথবা টিউমার অপসারণের জন্য এটি করতে হবে। হরমোনাল থেরাপি, হরমোনের স্তর নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহার করতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ গ্লোনোইনাম, অ্যাপোনাইটাম নেপ্লাস, ব্রাইনিয়া অ্যালবা। মাথা ব্যথা, বিশেষত মাথায় রক্ত সঞ্চালনের সমস্যা, মাথার ভারী অনুভূতি, অ্যাপোনাইট আকস্মিক ভয়, উদ্বেগ, মাথা ব্যথা ও রক্তচাপের সমস্যা যদি হয়। ব্রাইনিয়া অ্যালবা মাথা ব্যথা, বমিভাব, শুষ্কতা এবং রক্ত শক্ত হয়ে যাওয়া শরীর শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা এই ব্রাইনিয়া আমরা 3টি। হাইপোথ্যালামিক সিনড্রোম, এখানে এটি এক ধরনের জটিল অবস্থা যেখানে হাইপোথ্যালামাসের কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়, মানে কাজ করার ক্ষমতা কমে যায়। এর ফলে শরীরের তাপমাত্রা, খাওয়া, ঘুম এবং হরমোনের কারণ এটি গুরুতরভাবে প্রভাবিত করে। এর উপসর্গ কি? অতিরিক্ত পিপাসা বা তৃষ্ণা হবে, খাওয়ার প্রতি আগ্রহের অভাব বা অতিরিক্ত খাওয়া, ঘুমের সমস্যা। এই যে হাইপোথ্যালামাসের সেই সমস্যা, এইগুলোই মেজাজের পরিবর্তন, দুশ্চিন্তা, বিষয়টা একই রকম। হরমোন থেরাপি, এমআরআই ইত্যাদি, হরমোন পরীক্ষা, এমআরআই বা সিটি স্ক্যান। অ্যালোপ্যাথিক হরমোন থেরাপি, লাইফ স্টাইল পরিবর্তন, এখানে ইম্পর্টেন্ট। ঘুম, খাওয়া, পিপাসা নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দিতে হবে। ওষুধ হলো ক্যালকেরিয়া কার্বনিকা, সালফার, ফসফরাস। ক্যালকেরিয়া কার্বনিকা আছে, সমস্যা নেই। শারীরিক দুর্বলতা, এখানে ক্যালকেরিয়া কার্বনিকা, শারীরিক দুর্বলতা, পিপাসা, অতিরিক্ত ঘুম, বিষণ্ণতা এরকম যদি থাকে তাহলে আপনি টিকা দেবেন। সালফার, শরীরে তাপমাত্রা ওঠানামা করবে, অতিরিক্ত গরম অনুভূত হবে এবং বেশি তৃষ্ণা হবে। সেক্ষেত্রে মানসিক অবসাদ, উদ্বেগ, অতিরিক্ত খাওয়া বা পানীয়ের প্রতি আগ্রহ যদি হয়, সেখানে ফসফরাস করতে পারি। এরপরে কুশিং সিনড্রোম।
কুশিং সিনড্রোমের হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ডের কারণে অতিরিক্ত কর্টিসল উৎপাদনের ফলে ঘটে। এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে এবং এটি অস্বাভাবিক শরীরের ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ এবং স্ট্রেস সৃষ্টির কারণ হতে পারে। মানে ওজন বৃদ্ধি হবে, রক্তচাপ বাড়বে, মানে ব্লাড প্রেশার বাড়বে এবং স্ট্রেস বাড়বে আপনার মানসিক হরমোনের অতিরিক্ত উৎপাদনের কারণে ঘটে। এর ফলে শরীরে অস্বাভাবিক বৃদ্ধি, এই যে একদম রোগী দেখা হয়, অস্বাভাবিক বৃদ্ধি, মোটা এদিকে চিকন, উপরের মোটা কারণে ঘটে। এর ফলে শরীরের অস্বাভাবিক বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ হয়, মানসিক সমস্যা দেখা দিতে পারে। উপসর্গ কুশিং সিনড্রোম, এটা নামের আগে শুনি স্যার, দিস ইজ দ্য ফার্স্ট কুশিং সিনড্রোম। ঠিক আছে। এর সিমটম হলো শরীরে অতিরিক্ত মেদ জমা, বিশেষত পেট, মুখ ও ঘাড়ে। এখানে উপরের অংশ মোটা, পেটের থেকে উপরের দিকে মুখ এবং ঘাড়ে অতিরিক্ত চর্বি জন্মে, কুশিং সিনড্রোম হলে। উচ্চ রক্তচাপ হবে, হালকা মেজাজের পরিবর্তন, উদ্বেগ বা বিষণ্ণতা, আর কি হবে, দুর্বলতা, ক্লান্তি, এগুলো আসবে। রক্ত পরীক্ষা করি, কর্টিসলের পরিমাপ করা যায়। নাইট্রোলজিক্যাল টেস্টিং, এটা হরমোনের ভারসাম্য পরীক্ষা। আর এমআরআই বা সিটি স্ক্যান, এটা করে পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে অ্যালোপ্যাথিক সার্জারি বা রেডিওথেরাপি, টিউমার বা অন্যান্য অস্বাভাবিকতা অপসারণ করা। আর ওষুধ হলো কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মেডিকেশন, কর্টিসল বেড়ে গেলে তার নিয়ন্ত্রণকারী ওষুধ, যদি কম হয় তাহলে কর্টিসল ট্যাবলেট দিতে হবে। হোমিওপ্যাথিক ঔষধ কার্বনিকাম, এটা উচ্চ রক্তচাপ, দুর্বলতা, শরীরের অস্বাভাবিক বৃদ্ধি এবং ক্লান্তি, এরকম যদি অবস্থা থাকে তাহলে আপনি এটি দিতে পারেন। আর শরীরের নানা অংশে অস্বাভাবিক মেদ জমা, মানসিক অস্থিরতা যদি থাকে তাহলে ল্যাকেসিস। আর পালসিটিলা, মানসিক অবস্থা পরিবর্তন, অনুভূতির অতিরিক্ত বৃদ্ধি, মানে খুবই সেন্সিটিভ, এবং শরীরের মেদ বৃদ্ধি, এই অবস্থা হলে আপনি পালসিটিলা দিতে পারেন। এখন আসলো থাইরয়েড ডিসঅর্ডার। এটা কিন্তু থাইরয়েড গ্রন্থিতে আমরা যাই নাই, তার মানে আমাদের হাইপোথ্যালামাসের কারণে থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে। থাইরয়েডের কার্যক্রম কিন্তু হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। এটি তাহলে এখানে একটি ডাটা দেওয়া আছে, দেখেন, অ্যারাউন্ড 42 million people in India suffer from various thyroid related diseases. যদি আজকে আমি থাইরয়েড গ্রন্থে আলোচনা করি স্যার, এই রিজনটাকে কেন বলা হচ্ছে স্যার ইন্ডিয়ান? তার মানে আমরাও কি হ্যাঁ, 1/3 of thyroid patients are unaware of their condition. তারা জানেই না যে তাদের কি হয়েছে, থাইরয়েড সমস্যা হয়েছে কিনা। 1 in 10, 10 জনে একজন অ্যাডাল্টস ইন ইন্ডিয়া সাফার ফ্রম hypothyroidism, which is 3 times more common among women. এবং এটা মহিলাদের মধ্যে 3 গুণ বেশি। 10 জনে একজন, তার মধ্যে 3 গুণ হলো মহিলা, আর 1 গুণ হলো বেটা। 1 in every 3 diabetic patient could have an underlying thyroid disorder. মানে কি, 3 জনে একজন ডায়াবেটিক পেশেন্ট এই থাইরয়েড সমস্যায় ভুগতে পারে। 44.3% of the pregnant women are found to have thyroid in the first trimester, মানে প্রথম যখন গর্ভবতী হয় সেই সময়। মানে থাইরয়েড গ্ল্যান্ডের আমাদের এই ঝামেলাটা অনেক বেশি আছে। এইটা হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণের সহায়ক, তাই এই রোগের কারণে থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হতে পারে। হাইপোথাইলামাসের কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম।
এখন এখানে উপসর্গ হাইপোথাইরয়েডিজম মানে কমে যাবে, থাইরয়েড হরমোন কমে যায়, অবসন্নতা, শীতল অনুভূতি, ওজন বৃদ্ধি, ত্বকের শুষ্কতা এগুলো আসতে পারে। আর হাইপারের ক্ষেত্রে আপনার অতিরিক্ত তৃষ্ণা, ওজন কমে যাওয়া, অনিদ্রা, উদ্বেগ। তাহলে ওখানে ছিল শীতল অনুভূতি, এখানে তৃষ্ণা, ওজন কমে যাওয়া, ওখানে ছিল ওজন বৃদ্ধি, এখানে ওজন কমে যাওয়া। জি, ত্বকের বিপরীত। শুষ্কতা, জি, ত্বকের শুষ্কতা, আর এখানে অনিদ্রা, উদ্বেগ। আর ত্বকের শুষ্কতা নাই। পাশে এইখানে দেওয়া হয়েছে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম কিছু আনইউজুয়াল ওয়েট লস, ইনক্রিজ অ্যাপেটাইট, দা বৃদ্ধি, হেয়ার লস হতে পারে, চুল পড়ে যেতে পারে, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, নার্ভাসনেস, তারপরে স্লিপ ডিসঅর্ডার, ইমব্যালেন্স, তারপরে এলিভেটেড হার্ট রেটের মধ্যে হার্ট রেট বাড়তে পারে, বা এলিভেশন মানে এক্সেসিভ সুইটিং, ঘাম বেশি হতে পারে, হিট সেন্সিটিভিটি আসতে পারে, তারপরে হ্যান্ড ট্রেমার্স হতে পারে। এগুলো হলো হাইপারে। আর যদি হাইপো হয় তাহলে ওয়েট গেইন হতে পারে, ফ্যাটিগ, দুর্বলতা আসতে পারে, ডিপ্রেশন হতে পারে, ইনটলারেন্স টু কোল্ড টেম্পারেচার, ঠান্ডা মোটেও সহ্য হবে না, জয়েন্ট পেন হতে পারে, সোলেন হার্ট রেট, স্লো হার্ট রেট কমে যাবে, মানে বাড়ে এখানে কমে, ড্রাই স্কিন, কনস্টিপেশন হতে পারে, ইরেগুলার মিনিস্ট্রাল সাইকেল হতে পারে। তাহলে এইগুলো আমাদের এই যে হাইপো বা হাইপারে ক্ষেত্রে হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা, এবং এটি এই হাইপোথ্যালামাসের কারণেও হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডের এই সমস্যা। আর থাইরয়েডের ওখানে সমস্যা হলে তো আবার হবেই, সেইখানে আমরা পরবর্তীতে রোগ নির্ণয়, রক্ত পরীক্ষা করে আবার এমআরআই বা সিটি স্ক্যান করতে, অ্যালোপ্যাথিক হরমোন আর অ্যান্টিথাইরয়েড মেডিসিন। আর হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে আছে আয়োডাম। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দ্রুত ওজন কমে যাওয়া, উদ্বেগ ইত্যাদির ক্ষেত্রে এটি দেওয়া হয়। তারপরে ক্যালকিরিয়া আয়োডাটা, এরা হাইপারথাইরয়েডিজমের জন্য উপকারী, দুর্বলতা, ওজন বৃদ্ধি। ন্যাট্রাম আয়োডাটাম, এটা থাইরয়েডের সমস্যায় শরীরের গরম অনুভূতি, তৃষ্ণা এবং মানসিক চাপ এসব কারণে। এখন আসি আমরা পিটুইটারি গ্ল্যান্ডে। পিটুইটারি গ্রন্থি হলো শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যা মস্তিষ্কের নিচের অংশে হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করে। হাইপোথ্যালামাস যেটা বললাম আগে, তার নিচে হলো পিটুইটারি গ্ল্যান্ড। এই জায়গায় উপরে হাইপোথ্যালামাস, নিচে পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড এটি মাস্টার গ্রন্থি, মাস্টার মানে হিসাবে পরিচিত, কারণ এটি অন্যান্য এন্ডোক্রাইন গ্রন্থির কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে অন্যান্য যে এন্ডোক্রাইন গ্রন্থিগুলো আছে তার কার্যক্রম নিয়ন্ত্রণ করে এই পিটুইটারি গ্ল্যান্ড, এখানে মস্তিষ্কে থাকে। নানা গুরুত্বপূর্ণ শরীরের কার্যক্রম সমন্বয় করে। পিটুইটারি গ্রন্থি হরমোন নিঃসরণ করে, যা শরীরের বৃদ্ধি, প্রজনন, বিপাক ও অন্যান্য শারীরিক কার্যক্রম অনেকটা একই রকম মনে হবে, কারণ এই যে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি আবার অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থির কাঠামো, গঠনটা কি হলো, মানে স্ট্রাকচার। পিটুইটারি গ্রন্থি দুটি অংশে বিভক্ত, একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হলো পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব। এখানে অ্যান্টেরিয়র পিটুইটারি লোব, পোস্টেরিয়র পিটুইটারি লোব, এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। এটা হাইপোথ্যালামাসটা উপরে, এটা স্টক আছে, তারপর পিটুইটারি গ্ল্যান্ড। এখান থেকে হরমোন এই পিটুইটারি আছে, পিটুইটারিকে উত্তেজিত করতে পারে, সেখান থেকে অন্য অন্য গ্রন্থিকে দিয়ে। এখানে আমাদের ব্রেন আছে, ব্রেনের এখান থেকে আমরা এই গ্রন্থিটা নিয়ে গেলাম। তাহলে এটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থির সামনে অবস্থিত এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোন থাকে। আর পোস্টেরিয়রটা হলো পিটুইটারি গ্রন্থির পেছনে অবস্থিত, ডিফারেন্ট হরমোন নিঃসরণ কাজ করে। এখন আমরা আছি পিটুইটারি গ্রন্থি বিভিন্ন ধরনের হরমোন উৎপন্ন করে, যা শরীরে বিভিন্ন কার্যক্রমকে নিয়ন্ত্রণ। কি কি হরমোন পিটুইটারি গ্রন্থিতে আসে?
এন্টেরিয়ার পিটুইটারি হরমোন, যেটা এন্টেরিয়ার লোব থেকে উৎপন্ন হয়। সেখান থেকে কি হয়? গ্রোথ হরমোন আসে। এই যে আমাদের শরীরের গ্রোথ, বৃদ্ধি বা কমা ইত্যাদি। গ্রোথ হরমোন শরীরের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, বিশেষত হাড়, পেশি, অন্যান্য টিস্যুর বৃদ্ধি এবং উন্নয়ন, ডেভেলপমেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করে। এটি শিশুদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে শরীরে রক্ষণাবেক্ষণ ও পুনর্গঠনের সহায়ক। যারা বুড়ো যাচ্ছে, শরীরকে রক্ষণাবেক্ষণ মানে আত্মগ্রোথ হবে না, ওইটারে বাঁচিয়ে রাখার জন্য, আর পুনর্গঠন যদি কত ক্ষয় হয় সেটাকে আবার নিয়ন্ত্রণ মানে গঠন করা, ফিরিয়ে আনে। তাহলে এটা হলো এন্টেরিয়র পিটুইটারি হরমোন। আর থাইরয়েড উদ্দীপক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। এই টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, যাতে থাইরয়েড হরমোন বা থাইরক্সিন এবং ট্রাইওডোথাইরোনিন উৎপন্ন হয়, যা শরীরের বিপাকীয় গতি নিয়ন্ত্রণ করে। তাহলে এই পিটুইটারি এখান থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যাবে, যে থাইরয়েডকে উজ্জীবিত করবে, উজ্জীবিত হলে সে তখন এই দুইটি হরমোন নিঃসরণ করবে। আর অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন, এটি হলো এসিটিএইচ। এই অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। আমাদের আরেকটা গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি, যার মাধ্যমে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি হলো কিডনির উপরে কর্টিসল নামক হরমোন উৎপন্ন করে। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি কি করে? কর্টিসল হরমোন উৎপন্ন করে। তাকে উদ্দীপিত করতে আমাদের এই অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন পাঠায়। কর্টিসল স্ট্রেসের সময় শরীরকে সহায়তা করে এবং বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাহলে যে হরমোনটা অ্যাড্রেনাল গ্রন্থি নিয়ন্ত্রণ করে সেটা হলো কর্টিসল উৎপন্ন করে। সেটা স্ট্রেসের সময় শরীরকে সহায়তা করে এবং বিপাকীয় কার্যক্রম, আমাদের যে শরীরের কি বলে খাদ্য হজম, গ্রহণ ইত্যাদি। তারপরে লিউনিটাইজিং হরমোন এলএইচ এবং ফলিকল উদ্দীপক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। এলএইচ এবং এফএসএইচ যৌন হরমোন উৎপাদন করে এবং প্রজনন কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এর কিন্তু এই যে পিটুইটারি থেকে এই সিগন্যাল আসতেছে, এগুলো এই হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছে। পুরুষের জন্য এটা টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে, আর মহিলাদের জন্য ডিম্বাশয়ের ডিম্বাণু বৃদ্ধি ও পরিণতিতে সহায়তা করে। আর একটা হলো প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন প্রধানত স্তনপান করানোর প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি মায়ের দুধ উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। এই হরমোন কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে আসছে আপনার মেমারি গ্ল্যান্ডে, ওখানে ওই গ্ল্যান্ডেও আবার কিছু হরমোন উৎপন্ন হয়। তার পোস্টেরিয়র পিটুইটারি হরমোন কি? 2 নম্বর হলো যে পোস্টেরিয়র লোব থেকে যে হরমোন গুলো উৎপন্ন হয়, একটা হলো অক্সিটোসিন। এই অক্সিটোসিন একটি গুরুত্বপূর্ণ হরমোন, যা প্রসবের সময় জরায়ুর সংকোচন ঘটাতে সহায়ক এবং স্তনপান চলাকালে মায়ের দুধ নিঃসরণে সাহায্য করে। বিশাল ভূমিকায় আপনার প্রসবের সময় তোমার জরায়ুর সংকোচন ঘটাবে, এই সংকোচনটা প্রেসার দেবে যাতে বাচ্চাটা বাইরের দিকে আসবে। আর স্তনপানকালে যে দুধটা আসবে এই হরমোনের উদ্দীপনায় এই দুধটা নিঃসরণ হয়, না হলে এমনি কিন্তু দুধ কাটলে দুধ পাওয়া যাবে না। এই দুধটা এটি আবেগিক সম্পর্ক, ভালোবাসা সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তাহলে এই যে আবেগ ভালোবাসা যা আছে এটিও এই পিটুইটারি হরমোনের, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন অক্সিটোসিনের কাজ। তারপরে অ্যান্টিডিউরেটিক হরমোন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন। এডিএইচ শরীরের পানি ধারণের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং কিডনির মাধ্যমে পানি শোষণ বাড়িয়ে রক্তের পানি এবং সল্ট বা লবণের মাত্রা নিয়ন্ত্রণ করে। কত কাজ
কোনো কাজ বাদ যাচ্ছে না। তাহলে পিটুইটারির কাজ কি হলো? পিটুইটারি গ্রন্থি হরমোন নিঃসরণ করে এবং পুরো শরীরের হরমোনাল কার্যক্রমের সমন্বয় সাধন করে। এটি হরমোনগুলি থাইরয়েড, অ্যাড্রেনালিন গ্রন্থি, গোনাডস বা যৌন গ্রন্থি ও অন্যান্য অঙ্গগুলির কাজের উপর প্রভাব ফেলে। আর এছাড়াও পিটুইটারি গ্রন্থি শরীরের বৃদ্ধি, বিপাক, প্রজনন এবং অঙ্গগুলির সঠিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। তাহলে শরীরের গ্রোথ, তারপরে প্রজনন ইত্যাদি কাজে সাহায্য করে। মেটাবলিজম যেটা বলে। পিটুইটারি গ্ল্যান্ডের রোগ। এখন আসি রোগে। পিটুইটারি গ্ল্যান্ডের মস্তিষ্কের নিচে একটি গুরুত্বপূর্ণ হরমোন উৎপাদন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরের অন্যান্য অঙ্গ গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, গোনাডস, ডিম্বাশয়, অন্ডকোষ। পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। এখানে পিটুইটারি গ্ল্যান্ডের কিছু রোগ সম্পর্কে আলোচনা করা হলো। পিটুইটারি টিউমার, এখান থেকে পিটুইটারি গ্ল্যান্ড আসলে এটা পিটুইটারি গ্ল্যান্ডের একটা লোক। এখানে টিউমার হতে পারে গ্ল্যান্ডের মধ্যে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হতে পারে যা হরমোনের উৎপাদনকে ব্যাহত করে, অতিরিক্ত হরমোন উৎপন্ন করে। হয়তো হরমোন উৎপন্ন কমাই দেবে, না হলে বাড়াবে। আর এটি টিউমার গুলো সাধারণত খুব ছোট থাকে এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাংসপেশি বা নন ক্যান্সার আসবে, বিনাইন হয়। এইটা কানের উপরের দিকে অবস্থিত স্যার। এই যে কানের উপরে। তাহলে এর উপসর্গ, বুঝলে শারীরিক উপসর্গ: মাথা ব্যথা, চোখের সামনে অন্ধকার দেখা, দ্বিগুণ দৃষ্টি, হরমোনের ভারসাম্যহীনতা এবং অতিরিক্ত প্রোল্যাক্টিন, গ্রোথ হরমোন ইত্যাদি নিঃসরণ হবে। পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা, নারীদের মাসিক সমস্যা হবে। এই যে আপনার যৌন দুর্বলতা, স্টাইল ডিসফাংশন, হয় না, তা হয় না, নানান সমস্যা আছে না, সেইগুলো। মানসিক সমস্যা, বিষণ্ণতা আসতে পারে, উদ্বেগ ও মানসিক অস্থিরতা আসতে পারে, স্মৃতিশক্তির ঘাটতি হবে, মনোযোগের অভাব হবে। এখানে কিছু ভাগ দেখা রয়েছে কি কি হরমোন, সময়টা আগে বলেছে। এরপরে রোগ নির্ণয়, এমআরআই। পিটুইটারি টিউমার নিশ্চিহ্নিত করার জন্য সিটি স্ক্যান করলেও টিউমার আকার অবস্থান জানা যায়। রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোনের স্তরের পরিমাণ নির্ণয় করা যায়। আর অ্যালোপ্যাথিক সার্জারি করে টিউমার অপসারণ করতে হবে, রেডিওথেরাপি দিতে হবে বা ওষুধ দিয়ে এটাকে কমানো যেতে পারে। এখানে কি পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে আনা যায় সেটা জানা। হোমিওপ্যাথির মধ্যে আছে আপনার ভ্যারাইটা কার্বনিকা। স্মৃতি ভ্রম, মানসিক দুর্বলতা, স্মৃতিশক্তির সমস্যা যদি হয়, কোনিয়া, চোখের সামনে অন্ধকার দেখা, মাথা ব্যথা, মানসিক অস্থিরতা, এরকম হলে আপনি কি করতে পারবেন। ক্যালকেরিয়া কার্বনিকা, দুর্বলতা, হরমোনের সমস্যা, মেজাজের পরিবর্তন এগুলো আসতে পারে। এখানে একটি চার্ট দেওয়া হয়েছে গ্রোথ হরমোন, কি কি হরমোন আছে এখানে এবং কত পার্সেন্ট, সেটা একটা ভাগ করে দেখানো হয়েছে কোনটা কত পার্সেন্ট হরমোন। 2 নম্বর রোগ হলো অ্যাডেনো হাইপোফিসিস ডিসফাংশন বা হাইপোপিটুইটারিজম বলা হয়। হাইপোপিটুইটারিজম, হাইপো মানে কম। এটি পিটুইটারি গ্ল্যান্ডের অক্ষমতা বা দুর্বলতা, যেখানে এটি হরমোন উৎপাদন করতে পারে না। এটি যদি হরমোন উৎপাদন করতে না পারে তাহলে সমস্ত অঙ্গের সব কার্যক্রমের উপর প্রভাব বিস্তার করে। এটি জন্মগতভাবে বা রোগের কারণে, বিভিন্ন রোগের কারণে এটা ঘটতে পারে। তাহলে যে জন্মগত হলে কেউ এরকম খাটো হবে, কেউ লম্বা, বিভিন্ন এটা দেখা হয়েছে।
ইচ্ছার অভাব হবে, শীতল অনুভূতি হবে, ঠান্ডা সহ্য করতে না পারবে না, মাসিক বন্ধ বা অস্বাভাবিক মাসিক চক্র মহিলাদের ক্ষেত্রে। তাহলে কোথায় হরমোনের সমস্যা, ব্যাপারগুলো ঘটছে কোথায়? মানসিক উপসর্গগুলো মানসিক অবসাদ, বিষণ্ণতা, চিন্তা বা মনোযোগের অভাব, উদ্বেগ বা চিন্তা বৃদ্ধি, এরকম একটা অবস্থা হতে পারে। রোগ নির্ণয় রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোনের স্তর, গ্রোথ হরমোন কি কর্টিসল, থাইরয়েড হরমোন, লিউটেরাইজিং হরমোন ইত্যাদির পরিমাণ নির্ণয় করা, এমআরআই বা সিটি স্ক্যান করে কোনো অস্বাভাবিক অবস্থা আছে কিনা ওখানে দেখা। অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে আমরা হরমোন থেরাপি দিতে পারি। যদি হরমোনের নিঃসরণ কমে যায় তাহলে হরমোন, এই যে থাইরয়েড হরমোন বা অন্যান্য প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন ইত্যাদি প্রতিস্থাপন করা যেতে পারে, যেহেতু ওখানতে হচ্ছে না। আর মেডিকেশন, প্রয়োজনীয় অন্যান্য হরমোন বা স্টেরয়েডের ব্যবহার করা যেতে পারে। হোমিওপ্যাথিতে আছে ল্যাকেসিস, শারীরিক দুর্বলতা, মানসিক অবসাদ, ঠান্ডা সহ্য করতে না পারা, নেট্রাম মিউরেটিকা, বিষণ্ণতা, খাওয়ার প্রতি আগ্রহের অভাব, ক্লান্তি, অ্যালকিরিয়া ফসফরিকা, শারীরিক ও মানসিক দুর্বলতা, হরমোনের সমস্যা। বারবার আসতে প্রোল্যাক্টিনোমা হলো পিটুইটারি গ্ল্যান্ডের একটি টিউমার যা প্রোল্যাক্টিন নামক হরমোনের অতিরিক্ত উৎপাদন ঘটায়। এই পিটুইটারি গ্ল্যান্ডের একটি টিউমার হবে, যে টিউমার অতিরিক্ত হরমোন, প্রোল্যাক্টিন হরমোন উৎপাদন করবে। এটি বিশেষ করে নারীদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এখানে আমাদের দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ডের এই যে টিউমার, এইখানে প্রোল্যাক্টিন প্রচুর পরিমাণে উৎপন্ন করবে। তাহলে বিনাইন টিউমার এটা এক্সেসিভ প্রোল্যাক্টিন উৎপাদন করে। সিমটম কি? শারীরিক ফিজিক্যাল সিমটম, অতিরিক্ত স্তন দুধ উৎপন্ন হবে, গ্লাক্টোরিয়া, দুধ উৎপন্ন বেশি হবে, দুধ পড়ে যাবে, সুপাইয়া, মাসিক বন্ধ হয়ে যাবে, অ্যামেনোরিয়া, যৌন ইচ্ছা হ্রাস পাবে। এবার পুরুষদের ক্ষেত্রে যৌন দুর্বলতা এবং অন্ডকোষ সংকুচিত হওয়া, উপরে যাবে, সূচক হইবে। মানসিক উপসর্গ বিষণ্ণতা, মানসিক চাপ বা উদ্বেগ, অস্বস্তি বা অস্থিরতা আসবে। লো বোন ডেন্সিটি, রিডাকশন অফ আদার বোন ইত্যাদি হতে পারে। লেস ইন্টারেস্ট ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, চোখে দেখা, ইনফার্টিলিটি, আপনার বন্ধাত্মাও হতে পারে। রোগ নির্ণয় রক্ত পরীক্ষার মধ্যে প্রোল্যাক্টিনের স্থান পরিমাপ করতে হবে, এমআরআই করে পেরিটোনিয়াল টিউমারের উপস্থিতি শনাক্ত করতে হবে। অ্যালোপ্যাথিক, এটি হলো ব্রোমোক্রিপ্টাইন বা ক্যাবারগুলিন, এই ওষুধ দিয়ে প্রোল্যাক্টিনের উৎপাদন কমিয়ে দেওয়া যায়। আর টিউমারকেও সহায়তা করে, সার্জারি করে টিউমার অপারেশন করা যেতে পারে। হোমিওপ্যাথিতে যদি যাই তাহলে ল্যাক্টোকাভিরোসা, স্তনদের সমস্যা, শারীরিক ও মানসিক অস্বস্তি, এইগুলো দূর করে। দুধ বেশি বা কম হলে এটি ল্যাক্টোকাভিরোসা দেওয়া যেতে পারে। সিপিয়া, প্রোল্যাক্টিনের অতিরিক্ত উৎপাদন যদি হয় এবং মাসিক সমস্যা যদি হয়, বিষণ্ণতা যদি থাকে, সেক্ষেত্রে আপনারা সিপিয়া দিতে পারেন। নেট্রাম মিউরেটিকা, স্তন দুধ উৎপাদন, যৌন দুর্বলতা, মানসিক চাপ যদি থাকে, নেট্রাম দিতে পারেন। গ্রোথ হরমোনের অতিরিক্ত উৎপাদন, এটা হলো অ্যাক্রোমেগালি বা এরা গিগান্টিজম বলে হয়। গ্রোথ হরমোনের অতিরিক্ত উৎপাদন হলে এটি অ্যাক্রোমেগালি বা গিগান্টিজম সৃষ্টি করতে পারে। গ্রোথ হরমোনের অতিরিক্ত উৎপাদন সাধারণত পিটুইটারি গ্ল্যান্ডের টিউমারের কারণে ঘটে। এটাও টিউমারের কারণে, ওটার এই অ্যাক্রোমেগালি। এর উপসর্গ হলো শারীরিক অস্বাভাবিক বৃদ্ধি, বিশেষত হাত, পা, মুখের অংশে বৃদ্ধি হবে। বাম পাশে স্বাভাবিক,
এই মাসে বৃদ্ধি বড় হয়ে যাচ্ছে। পিঠের ব্যথা বা কোমরের ব্যথা হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। মানসিক উপসর্গের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা, খারাপ মেজাজ ইত্যাদি, হতাশা আসতে পারে। রক্ত পরীক্ষা করা যেতে পারে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা যেতে পারে গ্রোথ হরমোনের অতিরিক্ত উৎপাদন নির্ণয়ের জন্য, এবং পিটুইটারি টিউমারের উপস্থিতি চিহ্নিত করার জন্য এমআরআই করা যেতে পারে। মানে সার্জারি, টিউমার অপারেশন, রেডিওথেরাপি ওটাই একই জিনিস। ওষুধ যেমন অস্টিওটাইট বা ল্যাম্প্রোটাইট ব্যবহার করা যেতে পারে। হোমিওপ্যাথি ভ্যারাইটি কাপ, শারীরিক বৃদ্ধি, হরমোনের ভারসাম্যহীনতা, দুর্বলতা ইত্যাদির ক্ষেত্রে। সাইলেসিয়া, শরীরে অস্বাভাবিক বৃদ্ধি, শক্তির অভাব, আত্মবিশ্বাসের অভাব যদি থাকে। থুজা অক্সিডেন্টালিস, শারীরিক বিকৃতি, মস্তিষ্কের সমস্যার কারণে, মানসিক অস্বস্তি ইত্যাদি। এই কারণে আমাদের থুজা নেওয়া যেত। ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। এটা একটি রোগ যেখানে পিটুইটারি গ্ল্যান্ডে বা হাইপোথ্যালামাসে অস্বাভাবিকতা ঘটে, যার ফলে যথাযথ পরিমাণ অ্যান্টিডায়োরিক হরমোন এডিএইচ উৎপাদন হয় না, এবং এতে অতিরিক্ত পিপাসা ও মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। উপসর্গ কি? শারীরিক অতিরিক্ত পিপাসা, পলিডিপসিয়া, অতিরিক্ত মূত্র, পলিউরিয়া, ক্লান্তি বা দুর্বলতা আসতে পারে। মানসিক সমস্যার মধ্যে আসলে উদ্বেগ, মানসিক অস্থিরতা, হতাশা। এখানে ছবি দেখানো হয়েছে, পানি খাচ্ছে খালি, এক্সট্রিম থার্স্ট, নিড টু ইউরিনেট ফ্রিকোয়েন্টলি, ঘন ঘন পেশাব, having to get up several times at night to urinate or wet the bed, বিছানায় পেশাব করবে আর রাত্রে বারবার পেশাব করতে উঠবে। হাই আউটপুট অফ every light color or clear urine each time urinate, মানে পানির মতো প্রস্রাব হবে বারবার। রোগ নির্ণয়, রক্ত মলমূত্র পরীক্ষা, মূত্র পরীক্ষা এর ডেজ স্তরের নির্ণয় করা। ওয়াটার ডেপ্রাইভেশন টেস্ট, এই পরীক্ষা শরীরের জল শোষণের সক্ষমতা পরীক্ষা করা হয়। আর অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে ওষুধ যেমন ডেসমোপ্রেভিসিন বা যা এডিএইচ হরমোনের তো কাজ করে। হোমিওপ্যাথিতে আছে এপিস মেলিফিকা, অতিরিক্ত পিপাসা, মূত্রের সমস্যা, বারবার ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন যদি হয়, শরীরের শীতলতা, ঠান্ডা ভাব হয়ে যায়। আর্সেনিক অ্যালবাম, অতিরিক্ত পিপাসা, দুর্বলতা এবং উদ্বেগ, এবং ক্যালকিরিয়া কার্বনিকা, পিপাসা, দুর্বলতা, ক্লান্তি, মানসিক অবসাদ, এরকম যদি থাকে এগুলো ব্যবহার করা যেতে পারে। এরপরে হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, এটাও পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটি কাজ রোগ। এই পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড হরমোনের নিয়ন্ত্রণের সহায়ক, তাই থাইরয়েড সমস্যা যেন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এটা পিটুইটারি গ্ল্যান্ডের রোগের সাথে সম্পর্কিত হতে পারে। মানে পিটুইটারি গ্ল্যান্ডের যদি সমস্যা হয় তাহলে এখানে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম হতে পারে, সেটাই বলা হয়েছে। এটার আলোচনা বোধহয় আমরা করেই ফেলছি। হাইপারথাইরয়েড, অতিরিক্ত ঘাম, দ্রুত হৃদস্পন্দন, ওজন কমে যাওয়া, অস্থিরতা, অবসন্নতা, ওজন বৃদ্ধি, শীতল অনুভূতি, ত্বকের শিশুদের আমরা আলোচনা করেছি। উদ্বেগ, মানসিক অস্থিরতা, অতিরিক্ত উত্তেজনা, আর হাইপোতে বিষণ্ণতা, মনোযোগের অভাব, ক্লান্ত। আমরা হোমিওপ্যাথিতে দেই থাইরয়েডিনাম। থাইরয়েডের সমস্যা হলে অতিরিক্ত বা কম হরমোনের কারণে শারীরিক ও মানসিক সমস্যা ইত্যাদি হলে থাইরয়েডিনাম ব্যবহার করা যায়। আয়োডিন আর কি, অতিরিক্ত থাইরয়েড হরমোন উৎপাদন যদি হয়, উদ্বেগ থাকে, অস্থিরতা থাকে, তাই আয়োডিন। ন্যাট্টামিউরিটিয়াম, হাইপোথাইরয়েডিজমের কারণে মানসিক অবসাদ বা বিষণ্ণতা হলে ন্যাট্টামিউর ব্যবহার করা যেতে পারে। থ্যাংকস টু অল।